কনসেপ্ট পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম যে ক্যাপিটাল গেনটা আমরা কিরকমভাবে কম্পিউট করব। সেটা ঠিক এরকম ছিল, যদি আমি একটা হেডিং দিয়ে দিই, কম্পিউটেশন অফ ক্যাপিটাল গেন। এবার এই যে ক্যাপিটাল গেন, সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেনও হতে পারে, আবার লং টার্ম ক্যাপিটাল গেনও হতে পারে। সেটা ডিপেন্ড করবে অ্যাসেটের ওপর। যদি শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হয় তাহলে সেটা বিক্রি করে এক্সেস যেটা পাওয়া যাবে সেটাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন বলা হবে। আর যদি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হয় সেটা বিক্রি করে আমরা যেটা পাবো অতিরিক্ত সেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন। ঠিক আছে, তো এইটা তো প্রথমে আমরা কি লিখি, আমরা এখানে লিখি সেলস কনসিডারেশন। সেলস কনসিডারেশনস কথাটার মানে কি, যে একটা জিনিস বিক্রি করে আমি কত টাকা পেলাম। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তো এখানে ধর আমি বললাম 100 টাকা আমি পেয়েছি, তার মধ্যে থেকে লেস করতে হবে যে যেই ক্যাপিটাল অ্যাসেটটা আমি বিক্রি করে 100 টাকা পেলাম সেই ক্যাপিটাল অ্যাসেটটা ট্রান্সফার করতে পুরোপুরি সেই বিক্রিটা করতে বা ট্রান্সফারটা করতে আমার কত টাকা খরচ হয়েছে। যেমন ব্রোকারকে ব্রোকারেজ দেওয়া, ঠিক আছে, বা স্ট্যাম্প ডিউটিগুলি পেমেন্ট করা। তো সেটাই এক্সপেন্সেস incurred wholly and exclusively for transfer of such asset। ওই অ্যাসেটটাকে ট্রান্সফার করার জন্য যে খরচটা হয়েছে পুরোপুরি এবং এক্সক্লুসিভলি ওই অ্যাসেটটাকে ট্রান্সফার করার জন্য যে খরচটা, সেটা আমি মাইনাস করবো। সেটা আমি ধরে নিচ্ছি 20 রুপিস। ঠিক আছে, তারপর আর কি মাইনাস হবে, তারপর মাইনাস হবে কস্ট অফ অ্যাকুইজিশন। অর্থাৎ অ্যাকুইজিশন কথাটার মানে কিনা, অর্থাৎ আমি কিনতে কত টাকা আমার লেগেছিল। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আর যখনই সেটা লং টার্ম হয়ে যাবে তখন সেখানে কি এসে পড়বে, ইন্ডেক্সড কস্ট অফ অ্যাকুইজিশন, এটা এসে পড়বে। ইন্ডেক্স মানে কি, ওই বেনিফিট একটা পয়েন্ট অফ টাইম থেকে আরেকটা পয়েন্ট অফ টাইমে তার ভ্যালুটাকে কনভার্ট করে নিয়ে যাওয়া। ঠিক আছে, সেটাকে আমরা ইন্ডেক্স বলি। আর আমরা জানি যে ইন্ডেক্সেশন বেনিফিট কিছু জায়গায় পাওয়া যায় না, যেমন হচ্ছে ডেপ্রিসিয়েবল অ্যাসেট, যেমন হচ্ছে স্লাম সেল। কথাটা বুঝতে পেরেছিস? তো এইখানে যদি শুধু কস্ট অফ অ্যাকুইজিশন হয় তখন সেটা মানে কি বোঝাবে, সেটাকে বোঝাবে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, তার জন্য কোনো রকম ইন্ডেক্সেশন বেনিফিট পাওয়া যাবে না। কিন্তু যদি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হয় সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডেক্সেশন বেনিফিটটা পাওয়া যাবে। ঠিক আছে, তো যেরকমভাবে অ্যাকুইজিশনস রিলেটেড কস্টটাকে আমরা মাইনাস করলাম ধর 40, ঠিক আছে, সেরকমভাবেই আমরা আরেকটা জিনিসও মাইনাস করব, সেটা হচ্ছে কস্ট অফ ইমপ্রুভমেন্ট। কস্ট অফ ইমপ্রুভমেন্ট অর্থাৎ সেই জিনিসটাকে আরও তো মেনটেন করতে হবে, হয়তো আরও একটা বাড়ি বানানো হয়েছে বা ওপরটা তো টিনের ছিল সেটাকে এখন ঢালাই করা হয়েছে, তো কস্ট অফ ইমপ্রুভমেন্ট সেটাকেও মাইনাস করতে হবে। যদি এটা শর্ট টার্ম হয় তাহলে সেই ক্ষেত্রে কস্ট অফ ইমপ্রুভমেন্ট হবে, আর যদি সেটা লং টার্ম হয় তখন এটা আসবে ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট, এটা হবে। ধর এখান থেকে এটা আমি ধরে নিলাম 10। ঠিক আছে, তোরা একটা কাজ করবি, এই সমস্ত যা ডিডাকশনস হবে সেগুলোকে বাঁ দিকে রাখবি, যোগ করে তারপর 100 থেকে একবারে মাইনাস করবি, তাতে প্রেজেন্টেশনসটা সুন্দর হয়। তো যাই হোক, এখান থেকে কত বেরোলো 60 70, তার মানে 30। ঠিক আছে, এইবার এই 30-র ওপরে কিন্তু আমাদেরকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। এরপর আবার এর মধ্যে থেকে এক্সেমশন হবে। এক্সেমশন হবে আন্ডার সেকশন 54, 54B-F, এগুলি যে আরও ছিল না, ঠিক আছে, ওইগুলি সমস্ত কিছু আসবে। এখান থেকে ধর এখানে আরও এলো, ধরে নিচ্ছি 20। ঠিক আছে, একটুখানি বলে দিগুলো কি, যে তুমি যে টাকাটা পেলে অতিরিক্ত সেটার মধ্যে থেকে তুমি নতুন কোনো একখানা বাড়ি ঘর তৈরি করা বা কেনার ক্ষেত্রে ইউজ করেছো, যদি করে থাকো তাহলে তুমি এখানে সেটা
এক্সেমশনসটা পেয়ে যাবে, ঠিক আছে। বাদ বাকি যতটুকুনি রইল সেটাকে আমরা বলবো ট্যাক্সেবল ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, ঠিক আছে, বুঝতে পেরেছিস। এবার এই ক্যাপিটাল গেনটা সেটা এসটি সিজিও হতে পারে, আবার এলটি সিজিও হতে পারে, ঠিক আছে। আবার যদি এখানে লস বেরো সেটাও বেরোতে পারে, তখন আমরা কি করব, শর্ট টার্ম ক্যাপিটাল লস লিখে দেবো, বা এই জায়গায় লিখে এটাকে ব্র্যাকেটে করে দেবো, বেস্ট হবে শর্ট টার্ম ক্যাপিটাল লস। বুঝতে পেরেছিস, কোনো রকম অসুবিধা আছে? তো তার মানে যখন আমরা কম্পিউট করব, সেই কম্পিউটেশনসের যে প্রসেসটা হবে এক্স্যাক্টলি এরকমভাবেই হবে, ঠিক আছে, এর মধ্যে কোনো রকম অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এইবার কোনো একটা অ্যাসেট, কোনো একটা ক্যাপিটাল অ্যাসেট, সেটা শর্ট টার্ম না লং টার্ম, সেটা জাজ করার ক্ষেত্রে আমাকে কোনটা কনসিডার করতে হয়? আমাকে পিরিয়ড অফ হোল্ডিং, পিরিয়ড অফ হোল্ডিং এটা আমাকে কনসিডার করতে হয়। যদি পিরিয়ড অফ হোল্ডিং হয় সিকিউরিটিজ, তাহলে যদি এটার ক্ষেত্রে শর্ট টার্ম বোঝাতে হয় তাহলে সেটা হতে হবে লেস দ্যান ইকুয়ালস টু 12 মান্থস, আর যদি লং টার্ম বোঝাতে হয় তাহলে সেটার হবে গ্রেটার দ্যান 12 মান্থস, ঠিক আছে। আর যদি আদার দ্যান সিকিউরিটিজ হয়, যদি আদার দ্যান সিকিউরিটিজ হয় তাহলে, যদি আদার দ্যান সিকিউরিটিজ হয় তাহলে সেটা ক্ষেত্রে পিরিয়ড অফ হোল্ডিং কি দেখব? যদি শর্ট টার্ম হয় তাহলে লেস দ্যান ইকুয়ালস টু 36 মান্থস, ঠিক আছে। আর যদি লং টার্ম হয় তাহলে হচ্ছে গিয়ে 36 মান্থস। আর আমরা এটাও জানি যে যখনই আমরা পিরিয়ড অফ হোল্ডিংটা ক্যালকুলেট করব তখন যেদিন পারচেস করা হয়েছে সেই দিনটাকে ধরবো, কিন্তু যেটা সেল করা হয়েছে তার আগের দিনটাকে আমরা, আগের দিনটা পর্যন্ত আমরা কনসিডার করব এই পিরিয়ড অফ হোল্ডিংটা বার করার জন্য। এবার যেটা যেরকম হবে, যদি সিকিউরিটি হয় তাহলে দেখবো কতদিনের জন্য হোল্ডিং, সেই হিসাবে লং টার্ম হচ্ছে না শর্ট টার্ম হচ্ছে বার করে নেবো। যদি আদার দ্যান সিকিউরিটিস হয় তাহলে সেটা দেখবো যে এটা শর্ট টার্ম হচ্ছে না লং টার্ম হচ্ছে, সেরকমভাবে আমরা মুভ করবো। এবং এইখানে যে ব্যাপারগুলো আসছে যে ইন্ডেক্সেশন বেনিফিট পাবে কি পাবে না, সেটা সেগুলোর উপর ভিত্তি করেই আসবে। যদি লং টার্ম হয় তাহলে ইন্ডেক্সেশন বেনিফিট পাবে, যদি শর্ট টার্ম হয় তাহলে ইন্ডেক্সেশন বেনিফিট পাবে না। বুঝতে পেরেছিস? এবার আমরা একটা অঙ্ক করব, এবং একটা অঙ্ক করলে মোটামুটি আমরা জিনিসটা সম্পর্কে পুরোপুরিভাবে বুঝে নিতে পারবো। এবার আমরা ইন্ডেক্সেশন বেনিফিটের যে কথাটা বলি, সেই ইন্ডেক্সেশন জিনিসটা সম্পর্কে একটুখানি জানবো, ঠিক আছে। আমরা এটা আগে ডিসকাশনসের মাধ্যমে বুঝেছিলাম যে ইন্ডেক্সেশন মানে হচ্ছে একটা সময়ের থেকে একটা জিনিসের ভ্যালুকে আরেকটা সময় নিয়ে যাওয়া। ইন্ডেক্সেশন মানে হচ্ছে এইটা, ঠিক? তো এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে সেই মুদ্রাস্ফীতির ব্যাপারটা। যেমন এখানে দেখ, গভর্নমেন্ট কি করে রেখেছে, 1981-82 ইন্ডেক্সড ভ্যালু বা কস্ট অফ ইনফ্লেশন, মানে এটা সিআইআই বলা হয়, ঠিক আছে। এটা ফুল ফর্ম হচ্ছে সিআইআই, যার ফুল ফর্মটা হচ্ছে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স, ঠিক আছে। ওটাকে ধরা হয়েছে 100। এইবার যখন বছর বাড়ছে 81-82, তারপর 82-83, 83-84 এরকমভাবে বাড়ছে আপ টু দেখ এখানে 2016-17 পর্যন্ত আছে। তো যে 100 টাকার ভ্যালু 81-82-তে ছিল, এইবার এই সময় কাটার সাথে সাথে এই ভ্যালু আস্তে আস্তে বাড়বে, কারণ ইনফ্লেশন মুদ্রাস্ফীতি। কথাটার মানে কি দাঁড়াচ্ছে যে আজকে 81-82-তে যেই টাকার ভ্যালু 100 টাকা, মানে 100 টাকার যেই ভ্যালুটা, পরের বছরে সেই ভ্যালুটা হচ্ছে 109 টাকা বোঝায়। অর্থাৎ 81-82-র 100 টাকা সমান হচ্ছে 82-83-র 109 টাকা। এই যে 9 টাকা বাড়লো, এইটা কিন্তু মুদ্রাস্ফীতির জন্য। অর্থাৎ আজকে একটা প্রোডাক্ট আমায় যখন 81-82-তে আমি কিনছিলাম তখন আমায় কত টাকা কিনতে হচ্ছিল? 100 টাকা। সেই প্রোডাক্টটাই একই গুণমানের সেই প্রোডাক্টটা যখন আমি পরের বছর কিনতে যাচ্ছি তখন কত টাকা দিতে হচ্ছে? 109 টাকা। সেই প্রোডাক্টটা যখন 83-84-তে কিনতে যাচ্ছিলাম
কত দিতে হচ্ছে? 116 টাকা। তার মানে কি, যে আস্তে আস্তে টাকার মূল্য কমছে, কিসের জন্য? ইনফ্লেশনের জন্য, যার ফলে অতিরিক্ত টাকা আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে ওই একই মানের বস্তুটা বা প্রোডাক্টটাকে কেনার জন্য। ঠিক আছে, তো এইগুলোকেই বলা হয় সিআইআই, কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স। এটা হচ্ছে একটা সময়ের পরিপ্রেক্ষিতে এগুলো বার করা হয়, এগুলি সব গভর্নমেন্টই বার করে দিয়ে দেয়। এইবার ধর যদি আমরা বার করতে যাই, ধর আমি একটা এক্সাম্পল দিই এখানে, যে ধর 2012-13 একখানা কিছু কেনা হয়েছিল, সেটার ভ্যালু আমি ধরে নিচ্ছি 1 লাখ টাকা, এটা পারচেস করা হয়েছিল। এইবার বলা হচ্ছে তাহলে বার করে দাও দেখি 2016-17-তে এটার ভ্যালু কত। তখন আমরা কি করব, এইখানে 1 লাখ টাকা লিখব, এই 1 লাখ টাকাটাকে ডিভাইড করব সিআইআই অফ 12-13 দিয়ে। কথাটা বুঝতে পারলি? অর্থাৎ কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স কবে? 12-13, যেদিনকে আমি এটা কিনেছিলাম সেই বছরের ইন্ডেক্স দিয়ে আমি ডিভাইড করব, আর যেই বছরে নিয়ে যেতে চাই তার সিআইআই দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তাহলে ভ্যালুটা 2012-13 থেকে 2016-17-তে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে এবার আমি কি করব, এখানে 1 লাখ টাকা লিখলাম, 12-13 সিআইআই কত একটুখানি দেখে নিই। 12-13 সিআইআই কত? 852। তাহলে এইখানে 852 দিয়ে ডিভাইড করব। আর 16-17-এর সিআইআই কত? 1125, আর 1125 দিয়ে মাল্টিপ্লাই করব। এইপর এই কম্পিউটেশনসের থেকে যে ভ্যালুটা বেরিয়ে আসবে সেটাই হচ্ছে গিয়ে যে 1 লাখ টাকার জিনিস কিনেছিলাম 12-13-তে, সেইটাই 16-17-তে কত ভ্যালু সেটা বেরিয়ে আসবে এখানে। দেখ এখানে বার করে দেখাই, 1 লাখ ডিভাইডেড বাই 852 ইন্টু 1125 কত আসছে? 132042। কথাটা বুঝতে পারলি? তার মানে এটার মানেটা কি দাঁড়ালো, যেই অ্যাসেটটাকে আমরা 1 লাখ টাকা দিয়ে 12-13-তে কিনেছিলাম, সেই অ্যাসেটটা 16-17-তে তার ভ্যালু কত হয়েছে? 1,32,042 টাকা। কথাটা বুঝতে পারলি? তার মানে এই দুটো ভ্যালু কিন্তু সেমই। 1 লাখ হচ্ছে 12-13, আর 1,32,000 হচ্ছে গিয়ে 16-17। তার মানে কখনোই বলবি না ভ্যালু বেড়ে গেছে, ভ্যালু সেম, খালি সময়ের পরিপ্রেক্ষিতে 1 লাখ টাকার ভ্যালুটা বেড়ে দাঁড়িয়েছে কত? ডিউ টু ইনফ্লেশন 1,32,042 টাকা। বুঝতে পেরেছিস? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, এইখানে দেখ এই যে 16-17 যে সিআইআই কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স যেটা দেওয়া আছে 1125, এইটা মানেই হচ্ছে 81-82 সালে 100 টাকার সমান। কথাটা বুঝতে পারলি? তার মানে এরকম ভাবে যে বেড়েছে, কিসের জন্য বেড়েছে? ইনফ্লেশনের জন্য বেড়েছে। কোনো রকম অসুবিধা আছে? বুঝতে পেরেছি জিনিসটা সম্পর্কে? তার মানে এইভাবেই যখনই আমরা কোনো ইন্ডেক্সের বেনিফিট নিতে যাব, তখনই আমরা দেখব যে অ্যাসেটটা কোন সালে কেনা হয়েছে এবং সেটা কোন সালে বিক্রি করা হচ্ছে। তাহলে সেই সালে যদি নিয়ে যেতে হয়, তাহলে যেই সালে কেনা হয়েছিল তার সিআইআই দিয়ে আমি ডিভাইড করবো, যে সালে সেটাকে আমি নিয়ে যেতে চাইছি বা বিক্রি করেছি সেই সালে সিআই দিয়ে সেটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো। তাহলে অটোমেটিক্যালি ইন্ডেক্সড কস্ট অফ অ্যাকুইজিশন বা ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট আমরা পেয়ে যাব। তো সেটাই মাইনাস করে দেবো, যেটা আমরা শিখেছিলাম ওই ফরম্যাটের মধ্যে বসিয়ে। কোনো রকম অসুবিধা আছে দাদা? আচ্ছা, এবার একটা জিনিস তোদেরকে বলি, আমি যখন শিখেছিলাম তখন কিন্তু আমি এইভাবেই শিখেছিলাম। বা এবার তোরা হয়তো মনে মনে ভাবতে পারিস যে দাদা তাহলে ধরো যদি কখনো অঙ্ক দিয়ে দেয়, তখন কি এই কোন সালের কতটা ইন্ডেক্স সিআইআই সেটা কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, তোদের মুখস্থ করতে হবে। এগুলোকে মোটামুটি একটা চার্ট বানাবি, চার্ট বানিয়ে লাগিয়ে দিবি, আর সেখান থেকে এগুলোকে ডেলি বেসিসে দেখবি, মুখস্থ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? হাসি শুনে বুঝতেই পারছিস, বা আমি বুঝতেই পারছি যে দাদা ইয়ার্কি করছে, তোরা বুঝতে পারছিস। একদমই ঠিক কথা, এগুলো কিচ্ছু মুখস্থ করার দরকার নেই। যে ইয়ারে পারচেজ হয়েছে
সেই ইয়ারের সিআইআইটা দিয়ে দেবে, আর যেই ইয়ারে সেল হয়েছে সেই ইয়ারের সিআইআইটাও দিয়ে দেবে। তো আলাদাভাবে তোদের মুখস্থ করার কোনো রকম দরকার নেই, জাস্ট এটা কিভাবে ইন্টারপ্রিট করতে হয় সেটা তোদেরকে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যখন করেছিলাম তখন আমি কিন্তু এটা দেখেই করেছিলাম, আমিও এইভাবেই কিন্তু জিনিসটা করেছিলাম, কিন্তু আইটি ডিপার্টমেন্ট ভাবছে যে এইভাবে একটা জিনিস মানে 81-82-কে বেস ধরে, এটা তো বেস, যেখানে 100 সেটা তো বেস, এই বেসটাকে ধরে পরপর ভাবে করে যাওয়াটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, মানে এইটা তো তখন হিউজলি বাড়তে থাকবে। এই কারণে আইটি ডিপার্টমেন্ট বললো এই যে ইন্ডেক্সেশন লিস্ট আছে সিআইআই এ, এটাকে বাতিল করে দাও। বাতিল করে নতুন আরেকটা গভর্নমেন্ট দিয়েছে যেটার বেস ধরেছে 2001-2-কে, মানে এই যে ওপরে যেটা আছে এটা আউটডেটেড বলতে পারছি, মানে 81-82টা অনেকটাই পুরনো হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বাতিল করে আইটি ডিপার্টমেন্ট নতুন একটা সিআইআই লিস্ট দিয়েছে, সেটা বেস কোন ইয়ার থেকে ধরেছে 2001-2 থেকে। কথাটা বুঝতে পেরেছি? সেটা এবার 19-20 পর্যন্ত, মানে এরপর থেকে সবাই এইটাই ফলো করবে, বুঝতে পেরেছিস? তো এটা কনফিউজ হবি না যে এইখানে 1-2-এর 100 আছে, আবার এইখানে 1-2-এর 426 আছে, কোনটা নেব? এটা বাতিল, তোদের জন্য বাতিল বা সবার জন্যই বাতিল। এখন যেহেতু আইটি ডিপার্টমেন্ট নতুন দিয়ে দিয়েছে তাই তোদেরকে এটা ফলো করেই করতে হবে। আর এখানে বেস ইয়ার কোনটা সিআইআই এর 2001-2-কে, বুঝতে পেরেছিস? আবার দেখ এখানে কি বলে দিয়েছে তাহলে বুঝতে পারবি। কেন্দ্রীয় সরকার কর্তৃক 2001 খ্রিস্টাব্দে 1 এপ্রিল মানে 1 এপ্রিল 2001 থেকে পরবর্তী মুদ্রাস্ফীতি সূচক হলো নিম্নরূপ, নির্ধারিত বছর 18-19 থেকে প্রযোজ্য। ভালো মতন শুনবি। তার মানে আজকে এইটা স্টার্ট হয়েছে কবে থেকে? বেস ইয়ার 1 এপ্রিল 2001, তার মানে 1-2 থেকে স্টার্ট হয়েছে। আর এটার অ্যাপ্লিকেবিলিটি কবে থেকে? নির্ধারণ বছর মানে অ্যাসেসমেন্ট ইয়ার, তার মানে অ্যাসেসমেন্ট ইয়ারের আগে কি আসে? প্রিভিয়াস ইয়ার। তার মানে প্রিভিয়াস ইয়ার 17-18 বা যেই বছর তুই কম্পিউট করছিস সেই 18-19 থেকে এটা প্রযোজ্য। তো আমরা তো এখন অ্যাসেসমেন্ট ইয়ার অনেক পরে এসে পড়েছি। আমরা কোথায় এসে পড়েছি? আজকে ডেট কত? আজকে জুলাই তো, তার মানে 2020, তার মানে এখন আমরা চলে এসে পড়েছি 2021 অ্যাসেসমেন্ট ইয়ারে। তো তার মানে এইটা এখন আমাদের জন্য প্রযোজ্য, কারণ অ্যাসেসমেন্ট ইয়ার 18-19 থেকে এই সিআইআই নতুন লিস্টটা প্রযোজ্য হয়েছে, তাহলে আমাদের জন্য এখন এটাই প্রযোজ্য, যেহেতু এই ডেটের পর এখন এই ডেটটা চলছে 2021 অ্যাসেসমেন্ট ইয়ার। তো যার ফলে এইটা আমাদের জন্য প্রযোজ্য, বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, তার মানে এইটাকে কিভাবে ইন্টারপ্রিট করতে হয় তোরা বুঝে নিয়েছিস তো? আচ্ছা, এবার আমরা একখানা সামস করি, কি আছে দেখি। মিস্টার মিত্র ফার্নিশ দ্য ফলোয়িং পার্টিকুলার্স অফ হিজ ক্যাপিটাল অ্যাসেট। মিস্টার মিত্র কি করেছে? ওনার যে ক্যাপিটাল অ্যাসেটগুলো রয়েছে সেগুলির বিভিন্ন ইনফরমেশনসগুলো এখানে দিয়ে দিয়েছেন। ডেট অফ পারচেস, কবে উনি পারচেস করেছেন, কি কি ক্যাপিটাল অ্যাসেট আছে? গোল্ড, আর একটা হচ্ছে শেয়ার্স, ঠিক আছে? মাঝে মধ্যে গুগলি দেয়, যেটা ক্যাপিটাল অ্যাসেট না সেটাও দিয়ে দেবে, যাতে নাকি তুই ভুল করিস, কিন্তু সেটা কোনো কম্পিউটেশন হবেই না যেহেতু ক্যাপিটাল অ্যাসেট নয়। তো এখানে গোল্ড আর শেয়ার্স দুটোই ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে? তো এখানে ডেট অফ পারচেস কবে দেওয়া আছে? 15/6/2010, একটা করে আমরা করব, ঠিক আছে? তারপর ডেট অফ সেল, আর আমি জানি যে যেদিন আমি পারচেস করলাম সেই ডেটটাকে ধরবো, আর যেদিন সেল করছি ঠিক তার আগের দিন পর্যন্ত ধরবো, পিরিয়ড অফ হোল্ডিংটা বার করার জন্য, যাতে নাকি আমি বার করতে পারি যে কোনটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট আর কোনটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে? কারণ সেটার উপর বেস করি কোনটা ইন্ডেক্সেশন বেনিফিট পাবে আর কোনটা ইন্ডেক্সেশন বেনিফিটটা পাবে না। কস্ট অফ অ্যাকুইজিশনস দেওয়া আছে, এরও দেওয়া আছে, শেয়ারসেরও দেওয়া আছে। সেল প্রসিডস 6,75,000, দ্যাট ইজ গোল্ডেরও দেওয়া আছে, শেয়ারসেরও দেওয়া আছে। ইন্ডেক্স কস্ট 1920 289 আর 1011 167 দেওয়া আছে। এবার বলেছে কম্পিউট দ্য ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ ক্যাপিটাল গেন অফ মিস্টার মিত্রর এবার যে ক্যাপিটাল গেন গোল্ড আর শেয়ারসের থেকে আসছে সেটাকে বলছে কম্পিউট করে দেখানোর জন্য, ঠিক আছে? তাহলে একটা জিনিস আমি দেখে নিই যে গোল্ডের ক্ষেত্রে দেখ কবে কেনা হয়েছিল? ডেট অফ পারচেস 15/6/2010, ঠিক আছে? আর ডেট অফ সেল কবে? 20/3/2020। তো তার মানে গোল্ড হচ্ছে আদার দ্যান সিকিউরিটিস, তার মানে এটা শর্ট টার্ম আর লং টার্ম হতে গেলে এইটার অবশ্যই 36 মাসে বেশি হতে হবে। তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি 10-এ কিনেছে, 20-তে
বিক্রি করেছে। তার মানে গোল্ডটা হচ্ছে গিয়ে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, আর সিকিউরিটি শেয়ারসের ক্ষেত্রে ওইটাই হয়ে যাবে 12 মাসের গল্প। 12 মাস কি 12 মাসের কম যদি হয় তাহলে সেটা শর্ট টার্ম, আর যদি 12 মাসের বেশি হয় তাহলে লং টার্ম। এবার এখানে দেখি এটা কোনটা, 15/4/2019 সেটা কেনা হয়েছিল, 8/2/2020, তার মানে 12 মাসের মধ্যে এটা বিক্রি করা হয়ে গেছে। তো তার মানে এটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। তো আমরা কি করলাম, প্রথমে জিনিসটা লিখে নিলাম কম্পিউটেশন অফ ট্যাক্সেবল ইনকাম, যেটা লিখি আন্ডার ক্যাপিটাল গেন। যেহেতু এই অঙ্কটার মধ্যে শুধুমাত্র ক্যাপিটাল গেনটা আমাকে ডিটারমাইন করতে বলেছে, তাই আমি এটা লিখে নিলাম যে ক্যাপিটাল গেনের ট্যাক্সেবল ইনকামটা এখানে আমরা কম্পিউট করছি কার, অফ মিস্টার মিত্র, কমা এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2021 লিডিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 19-20। এবার এইটা আমরা কোথা দিয়ে পেলাম যে অ্যাসেসমেন্ট ইয়ার 2021 আর তোর প্রিভিয়াস ইয়ার 19-20, এটা বুঝলাম ঠিক এখান থেকে। দেখ এখান থেকে বুঝলাম, এখানে ডেট অফ সেল কবে, 20/3/2020, 8/2/2020, তার মানে বিক্রি হয়েছে সব 19-20-তে, ঠিক আছে। তার মানে এইটাই হচ্ছে আমার ফিনান্সিয়াল ইয়ার। তো এটার যে কম্পিউটেশনস করবো তা পরের বছর করবো, তার মানে আমার রিলেটেড অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা, 2021। তো এইখান থেকে জিনিসগুলো বুঝে কিন্তু আমাদেরকে ওখানে ডেটসগুলোকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কোনটা করব, প্রথমে আমরা গোলটা, তোরা যে যার মতন বইটাকে একটু খুলে নিবি, গোলটা করবো, কারণ গোলটা হচ্ছে লং টার্ম। তো এখানে এ দিয়ে দিলাম, এখানে আমরা লিখে দেবো গোল্ড, গোল্ড, ঠিক আছে, দিয়ে দিলাম, মানে কোন আইটেমটা। তারপর আমরা এবার কম্পিউট করে দিই সেলস কনসিডারেশনস। সেলস কনসিডারেশনস কত এসছে, এসছে হচ্ছে বিক্রি করেছে সেল প্রসিড, মানে সেলস কনসিডারেশনস মানে হচ্ছে সেলস প্রসিডস, সেটা হচ্ছে 6,75,000, 6,75,000 লেস ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ঠিক আছে। কেন ইন্ডেক্স, কারণ এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিবি লং টার্ম, তাহলে তোর কন্ট্রোল করতে সুবিধা হবে অঙ্কটা। লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বা পুরো লিখে দিতে পারিস লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। তো এবার আমরা অ্যামাউন্টটা কি করব, প্রথমে হচ্ছে কস্ট অফ অ্যাকুইজিশন ডিভাইডেড বাই যবে কেনা হয়েছিল তার সিআইআই, আর যেই সালে আমি নিয়ে যেতে চাইছি, অর্থাৎ কোন সালে বিক্রি করেছি 19-20-তে আমি নিয়ে যেতে চাইছি। তো এখানে সমস্ত কিছু দেওয়াই আছে। তাহলে কস্ট অফ পারচেস কত, কস্ট অফ অ্যাকুইজিশন হচ্ছে 3,50,000, 3,50,000। এইবার তাহলে এইবার আমরা কিনেছিলাম কবে, দেখ এখানে বলা আছে কস্ট অফ পারচেস কবে, 15/6/2010। তার মানে এটা কোন সাল হলো, এইটা হচ্ছে 10/11, ঠিক আছে। তার মানে পারচেস হয়েছে 10/11-এ, বুঝতে পারছিস তো, কারণ এই যে 15 জুন 2010 এটা কোন ইয়ারের মধ্যে এসছে, 10/11-এর মধ্যে এসছে। তার মানে 10/11 হচ্ছে গিয়ে ইয়ার অফ পারচেস। তো এই কারণে ইয়ার অফ পারচেসটাকে তার রেসপেক্টিভ যে ইন্ডেক্স আছে